প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা এই অধ্যায়ের উপর ক্লাস নিচ্ছিলাম। তো সর্বশেষ ক্লাসে আমি তোমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে বলেছিলাম। তো আজকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে দু একটা বিষয় আলোচনা করব। আমরা কিছু গাণিতিক সমস্যাও দেখব কিভাবে সমাধান করা যায়। তো শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ ক্লাসে দেখেছিলাম যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে বলা হয়েছিল যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র বিজ্ঞানীরা দিয়েছিলেন তার মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলোকে পরিহার করার জন্য বা সেই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্যই মূলত তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অবতারণা করা হয়। তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমরা পড়েছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়েছি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়েছি। তো প্রত্যেকটা সূত্রে একটা তাপ বিষয়ক এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে আলোচনা করা হয়েছে মূলত তাপমাত্রা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আলোচনা করা হয়েছে মূলত শক্তির সংরক্ষণশীলতা, এটা নিয়ে যে আমরা একটা শক্তিকে, সেটা তাপ শক্তি হোক, যান্ত্রিক শক্তি হোক, এই শক্তিকে বিভিন্ন শক্তিতে রূপান্তরিত করতে পারি, কিন্তু মোট শক্তির পরিমাণ সর্বদাই সমান থাকবে। অর্থাৎ যে পরিমাণ শক্তিকে আমরা নিচ্ছি সেই শক্তিটা, হয়তো তাপ শক্তি নিচ্ছি 100 জুল, সেই তাপ শক্তির কিছু অংশ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কিছু অংশ কোনো একটা সিস্টেমের বা কোনো একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কিন্তু মোট শক্তির পরিমাণ কিন্তু উভয় দিকে সমান থাকবে। অর্থাৎ মোট গৃহীত যে তাপ শক্তি, এটার পরিমাণ যা ছিল, আর এখান থেকে যে পরিমাণ যান্ত্রিক শক্তি পাওয়া গেল, যে পরিমাণ অভ্যন্তরীণ শক্তির রূপান্তর ঘটলো, এই দুই সমষ্টি অবশ্যই সমান থাকবে। অর্থাৎ তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে তাপমাত্রা নিয়ে আলোচনা করা হয়েছে, প্রথম সূত্রে আলোচনা করা হয়েছে শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে। আর আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যেটা আলোচনা করা হয়েছে সেটা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হলো তাপ বিষয়ক একটা নতুন রাশি। সেটা হলো কি, সেটা হচ্ছে কোন একটা সিস্টেমের এনট্রপি। এনট্রপি নিয়ে আলোচনা করা হয়েছে। তো শিক্ষার্থীরা, বুঝতেই পারছো যে আজকে আমরা আলোচনা করব নতুন একটা বিষয় নিয়ে, তাপ বিষয়ক নতুন একটা রাশি, সেটার নাম হচ্ছে এনট্রপি। তাহলে আজকে আমরা আলোচনার মূল বিষয়টা লিখে নিই, এনট্রপি এবং এনট্রপি কিভাবে নির্ণয় করা যায় এবং এনট্রপির বিষয়ক কিছু গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা আলোচনার মূল বিষয়টা লিখে নিই। আমাদের আলোচনার মূল বিষয়টা তাহলে কি, এনট্রপি। এনট্রপি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এনট্রপি নিয়ে আমরা আলোচনা করছি। তো দেখো, এনট্রপি বলতে কি বোঝায়, প্রথমেই আমরা এটা আলোচনা করি যে এনট্রপি বলতে আসলে কি বোঝায়। তো ধরা যাক কোন একটা সিস্টেম, এরকম কোন একটা সিস্টেম পিস্টনযুক্ত সিলিন্ডার, আমরা একটা সিস্টেম বলতে একটা পিস্টনযুক্ত সিলিন্ডার বিবেচনা করি। এখন এই পিস্টনযুক্ত সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাসীয় পদার্থ রয়েছে। ধরা যাক এটা কিছু গ্যাসীয় পদার্থ রয়েছে, যেটাকে আমরা কি বলি, কার্যনির্বাহক বস্তু বলি। আমরা কি বলি, কার্যনির্বাহক বস্তু। তো এই সিস্টেমে কিছু পদার্থ রয়েছে, তাদের একটা শক্তি রয়েছে, তাপ শক্তি রয়েছে, কিন্তু এই বস্তুটাতে বা এই সিস্টেমে মোট তাপ শক্তির পরিমাণ কত, এটা আমরা ধরে নিই, আপাতভাবে ধরে নিই যে এটাতে মোট তাপ শক্তির পরিমাণ সেটা হলো কিউ। মোট তাপ শক্তির পরিমাণ সেটা হচ্ছে কিউ, এটা আমরা আপাতভাবে ধরে নিলাম। এখন এই সিস্টেমের তাপমাত্রা, যেটা কেলভিন স্কেলে সিস্টেমের তাপমাত্রা, এটা আমরা ধরে নিলাম টি। কেলভিন স্কেলে ওই সিস্টেমটার তাপমাত্রা সেটা হলো আমরা ধরে নিলাম টি। তাহলে এই সিস্টেমের এনট্রপি H সমান কিউ বাই টি, অর্থাৎ H সমান হচ্ছে কিউ বাই টি, অর্থাৎ
তাপমাত্রার সাপেক্ষে কোনো বস্তুর তাপ শক্তির যে পরিমাণ সেটাকে আমরা বলবো কি এনট্রপি, সেটাকে আমরা বলবো এনট্রপি। তাপমাত্রার সাপেক্ষে কোনো একটা বস্তুর তাপ শক্তির যে পরিমাণ সেটাকে বলা হচ্ছে এনট্রপি। তাহলে একটা সিস্টেমে মোট কি পরিমাণ তাপ শক্তি রয়েছে সেটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে এই মোট তাপ শক্তির পরিমাণকে ওই সিস্টেমের তাপমাত্রা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে সিস্টেমের এনট্রপির পরিমাণ কত সেটা আমরা নির্ণয় করতে পারি। কিন্তু এখানে তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে যে আসলে কোন একটা সিস্টেমের মোট তাপ শক্তির পরিমাণ কখনো নির্ণয় করা সম্ভব নয়। তো প্রথমে কথাটা শুনলে একটু অন্যরকম মনে হতে পারে যে কেন সম্ভব নয়। কথাটা আমি কি বলছি আবার খেয়াল করো, যে কোন একটা সিস্টেমের মোট তাপ শক্তির পরিমাণ কখনোই নির্ণয় করা সম্ভব নয়। কিরকম? যেমন আমরা একটা বস্তু ধরলাম যে এটা তাপমাত্রা 100°C, তো বস্তুটা তাপ ছেড়ে দিবে, তাপমাত্রা কমতে থাকবে, কমতে থাকলে বস্তু থেকে তাপ আরো বের হচ্ছে, আরো বের হচ্ছে, এরকম হতে হতে ধরা যাক বস্তুটার তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সমান হয়ে গেল। পরিবেশের তাপমাত্রা 30°C, এক সময় বস্তুটা তাপ বর্জন করতে করতে বস্তুটার তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সমান হয়ে গেল। তো তখন কি হবে? তখন কি বস্তুটা থেকে আর তাপ বের হবে না? অবশ্যই বের করা যাবে। যেমন আমরা রেফ্রিজারেটরের ভিতরে যেটা করি সেটা কি, যে বস্তুগুলোকে আরো ঠান্ডা করে বস্তুর তাপমাত্রা আরো কমিয়ে দিই। ঠান্ডা করার অর্থই হলো যে বস্তু থেকে কিছু তাপ বের করে নিয়ে আসা হচ্ছে। তাহলে এই বস্তুটাকেও যদি আমরা রেফ্রিজারেটর বা এরকম কোনো পদ্ধতি ব্যবহার করি, সেখান থেকে এই বস্তু থেকে আরো তাপ বের করে নিয়ে আসা সম্ভব, ফলে তাপমাত্রা আরো কমে যাবে, আরো তাপ বের করে নিয়ে আসা সম্ভব। এরকম যতই তাপ বের করতে থাকবো বস্তুর তাপমাত্রা ততই কমতে থাকবে। কিন্তু এই তাপমাত্রা কমাতে কমাতে বস্তুটার সর্বনিম্ন তাপমাত্রা কত হবে এটা কিন্তু আমরা নির্দিষ্টভাবে জানি না, যে কোনো একটা বস্তুর তাপমাত্রা কমতে কমতে সর্বনিম্ন তাপমাত্রা এত ডিগ্রিতে পৌঁছাবে, এটার তো কোনো নির্দিষ্ট পরিমাপ নাই, তাই না? আমরা যেমন জানি যে যেটাকে বলা হয় যে পরম শূন্য তাপমাত্রা -273 কেলভিন, -273°C, এই যে পরম শূন্য তাপমাত্রার কথা বলা হয়, কিন্তু তার মানে এই না যে এর চেয়ে নিচের তাপমাত্রা যাওয়া সম্ভব না। হয়তো আমাদের টেকনোলজিতে কিছু ঘাটতি রয়েছে, ফলে হয়তো আমরা এখন এর চেয়ে বেশি নিচের তাপমাত্রা যেতে পারি না। কিন্তু যদি কোনোভাবে সম্ভব হতো যে -273 এর চাইতে আরো নিচের তাপমাত্রায় আমরা যদি নামতে পারতাম, তখন বস্তুকে আরো শীতল করে সেখান থেকে আরো তাপ বের করা সম্ভব হতো। বস্তুকে শীতল করার অর্থই হলো বস্তু থেকে তাপ বের করে নিয়ে আসা। তো আমি শেষ পর্যন্ত যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, যে কোন একটা বস্তু থেকে সর্বোচ্চ কত পরিমাণ তাপশক্তি বের করা সম্ভব বা বস্তুতে মোটমাট কি পরিমাণ তাপশক্তি রয়েছে এটা কিন্তু অনির্দিষ্ট, এটা কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। যেহেতু তাপশক্তির পরিমাণ কিউ, একটা বস্তুতে মোট তাপশক্তির পরিমাণ কিউ, এটা নির্ণয় করা সম্ভব নয়, কাজেই বস্তুর যে এনট্রপি এটাও নির্ণয় করা সম্ভব নয়। তাহলে তোমাদের কাছে মনে হতে পারে যে যা নির্ণয় করাই সম্ভব না তা নিয়ে আমরা কেন আলোচনা করব, তাই না? এটা মনে হতে পারে তোমাদের, কিন্তু আমরা আলোচনা করব এখানে মূলত এনট্রপির পরিবর্তন নিয়ে, যেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। কিভাবে? একটা বস্তু কি পরিমাণ তাপশক্তি গ্রহণ করলো, এটা অনেক সূত্র দিয়ে বের করা যায়, কিউ সমান এম এস যেটা যেটা আরো বিভিন্ন সূত্র রয়েছে। তাহলে একটা বস্তু কি পরিমাণ তাপশক্তি গ্রহণ করলো বা কি পরিমাণ তাপশক্তি সে বর্জন করলো এটা আমরা সহজে নির্ণয় করতে পারি। কাজেই একটা বস্তুর গৃহীত তাপশক্তি বা বর্জিত তাপশক্তির মাধ্যমে তার এনট্রপির কি পরিবর্তন ঘটলো সেটা তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারি। সেই জন্য এনট্রপি, কোন একটা বস্তুর মোট এনট্রপি, এটা নির্ণয় করা যায় না, তবে এনট্রপির পরিবর্তন নির্ণয় করা যায়। এখন মনে হতে পারে যে এনট্রপি তাহলে আমাদের কি কাজে লাগবে। তো যেমন একটা উদাহরণ হিসেবে আমি বলি, যে ধরা যাক এই বস্তুটা একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ধরা যাক বস্তুটার তাপমাত্রা ছিল 300 কেলভিন। এই তাপমাত্রায় থাকা অবস্থায় বস্তুটা 600 জুল তাপশক্তি ছেড়ে দিল। তো যখন কোনো একটা বস্তু তাপশক্তি ছেড়ে দিবে তখন তার এনট্রপির পরিবর্তনটা আমরা ধরবো নেগেটিভ, কারণ সে তাপ বর্জন করছে। কাজেই তার তাপশক্তির পরিবর্তন, সেটাকে আমরা কিউ দিই বা ডিকিউ দিয়ে প্রকাশ করি, যা দিয়ে প্রকাশ করি সেইটার পরিমাণ হবে মাইনাস, কারণ বস্তুটা তাপশক্তি ছেড়ে দিল। তাপমাত্রা হলো 300 কেলভিন, তখন তার এনট্রপি পরিবর্তন ডিএস সেটা হবে কি ডিকিউ বাই টি। এখানে তাপশক্তির পরিবর্তন নেগেটিভ, কারণ সে তাপশক্তি ছেড়ে দিল, এই জন্য ডিকিউ নেগেটিভ বাই টি। তাহলে এখানে ভাগ করলে যা আসে -2 জুল/কেলভিন। এই যে মাইনাস অথবা প্লাস, মানটা যেই হোক না কেন, মাইনাস বা প্লাস, এই চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারবো যে একটা বস্তু সেটা কি তাপ ছেড়ে দিচ্ছে নাকি তাপ গ্রহণ করছে। তাহলে কোন একটা বস্তু তাপ
গ্রহণ করছে নাকি তাপ বর্জন করছে, সেটা যদি আমরা ঠিকঠাক ভাবে জানতে চাই, তাহলে এনট্রপির পরিবর্তন এটা জানাটা খুব জরুরি। তাহলে এনট্রপির পরিবর্তন যদি জানা থাকে, তাহলে আমরা কি জানতে পারি যে একটা বস্তু তাপ গ্রহণ করছে নাকি তাপ বর্জন করছে। এই উদ্দেশ্যেই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে এনট্রপি নামক রাশিটার অবতারণা করা হয়েছে। তোমরা জানো, একটু আগে আমি যেটা বললাম যে তাপগতিবিদ্যার যে 3টা সূত্র নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করি, সেই 3টা সূত্রে প্রত্যেকটাতে তাপ সংক্রান্ত এক একটা রাশি নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে এনট্রপি নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এনট্রপি কাকে বলে এটা সংজ্ঞাটা প্রথম থেকে আবারও দেখি। এনট্রপি হলো কি, যে কোনো বস্তুর তাপমাত্রার সাপেক্ষে তাপ শক্তির পরিমাণকে বলা হয় এনট্রপি। আর কোন বস্তুর মোট এনট্রপির পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ কোন বস্তুতে মোটমাট কি পরিমাণ তাপ শক্তি রয়েছে এটা অনির্দিষ্ট, এটা নির্ণয় করা যায় না। আর মোট তাপ শক্তি পরিমাণ নির্ণয় করতে না পারলে মোট এনট্রপি পরিবর্তন নির্ণয় করা যাবে না। সেই জন্য মোট এনট্রপি এটা নির্ণয় করা যায় না। তবে এনট্রপির পরিবর্তন নির্ণয় করা যায়। একটা বস্তু তাপ বর্জন করছে বা একটা বস্তু তাপ গ্রহণ করছে, এটার মাধ্যমে বস্তুটার এনট্রপি কিরূপ পরিবর্তন ঘটছে সেটা আমরা নির্ণয় করতে পারি। যেমন সূর্য প্রতিনিয়ত তাপ বর্জন করছে, তার মানে কি সূর্যের এনট্রপি হ্রাস পাচ্ছে। আবার সূর্যের আশেপাশে যে পরিবেশ, আমরা সারা মহাবিশ্বের কথা চিন্তা করি, তারা সূর্য দ্বারা বর্জিত তাপ শক্তিগুলোকে গ্রহণ করছে, ফলে তাদের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে। এরকম ভাবে এনট্রপির পরিবর্তনটা এটা নির্ণয় করা যায়। এনট্রপি পরিবর্তন তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এনট্রপির পরিবর্তন সেটাকে আমরা বলবো ডিএস। এনট্রপি হলো এস, আর এনট্রপির পরিবর্তনকে আমরা বলবো ডিএস। ডিএস সমান ডিকিউ বাই টি। টি তাপমাত্রায় কোন একটা বস্তু কি পরিমাণ তাপ শক্তি গ্রহণ করলো বা কি পরিমাণ তাপ শক্তি বর্জন করলো, এই দুইয়ের অনুপাত, এটাই হচ্ছে এনট্রপি পরিবর্তন। আর এনট্রপি পরিবর্তন ধনাত্মক হওয়ার অর্থ হলো যে বস্তুটা তাপ গ্রহণ করছে, এনট্রপি পরিবর্তন ঋণাত্মক হওয়ার অর্থ হলো বস্তুটা তাপ বর্জন করছে। কাজেই কোন বস্তু তাপ গ্রহণ করছে না বর্জন করছে সেটা এনট্রপি পরিবর্তন দ্বারা জানা যায়। তাহলে এই হচ্ছে এনট্রপি পরিবর্তনের প্রয়োগ। তো শিক্ষার্থীরা, আমরা জানি যে কোনো কোনো ক্ষেত্রে বস্তু যখন তাপ গ্রহণ করে বা তাপ বর্জন করে, তখন কিন্তু তাপমাত্রা কখনো কখনো পরিবর্তন হয়, কখনো কখনো তাপমাত্রা পরিবর্তন হয় না। এটা নিশ্চয়ই তোমরা জানো। যেমন একটা বরফ, একখণ্ড বরফ, এটা যখন গলনাঙ্কে পৌঁছাবে, এটা তাপমাত্রা অর্থাৎ 0°C পৌঁছাবে, তখন এটাকে যদি আমরা তাপ দিই, এই বরফটা আস্তে আস্তে গলতে থাকবে। সম্পূর্ণ বরফ গলে না যাওয়া পর্যন্ত এটা তাপমাত্রা কিন্তু স্থির থাকবে, গলনাঙ্কে অর্থাৎ 0°C তাপমাত্রায় স্থির থাকবে। যখন সম্পূর্ণ বরফ গলে যাবে, গলে গিয়ে তরল পানিতে পরিণত হবে, তখন বরফ তরল পানিতে পরিণত হলো, 0°C পরিণত হলো, সেই 0°C তাপমাত্রায় বরফ পানি তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে, এরকম হবে। তাহলে কোনো ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকতে পারে। আবার 10°C তাপমাত্রার পানি নিলাম আমরা কিছু পরিমাণ, তো এই পানিকে আমরা কিছু তাপ দিলাম, তখন কি হবে? তাপ গ্রহণ করলে পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে। কাজেই কোনো কোনো ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন ঘটতে পারে কোনো বস্তু যখন তাপ গ্রহণ করে, কোনো কোনো ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন ঘটে, কোনো কোনো ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন ঘটে না। কাজেই এনট্রপি পরিবর্তনের এই যে সূত্রটা, এইটা কাজে লাগাতে গেলে তখন আমাদেরকে দুইটা বিষয় চিন্তা করতে হবে, যে কোন ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনের বেলাতে কোন ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকছে। যে ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে সেক্ষেত্রে তো সমস্যা নাই, টি নির্দিষ্ট মান। কিন্তু যেই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন ঘটবে, অর্থাৎ তাপশক্তি গ্রহণ করার ফলে ওই বস্তুটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বা তাপ বর্জন করার ফলে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই তাপমাত্রাটা কিভাবে ব্যবহার করব? কারণ ওখানে তো তাপমাত্রা নির্দিষ্ট নয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব? তাহলে আমরা এনট্রপির জন্য দুই ধরনের সূত্র আলোচনা করব। বুঝতেই পারছো যে কোনো কোনো ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন ঘটে, কোনো কোনো ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন ঘটে না। যে ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন ঘটে সেক্ষেত্রে আমরা কিভাবে এই এনট্রপি পরিবর্তন নির্ণয় করব সেটা আমরা জানবো। আর যে ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা পরিবর্তন ঘটে না, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে কিভাবে কাজে লাগাবো আমরা সেটাও এখন জানবো। তো শিক্ষার্থীরা, আসো আমরা দেখে নিই কিভাবে এই সূত্রটাকে কাজে লাগানো যায়। প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে যখন তাপমাত্রা পরিবর্তন ঘটে না, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে, তখন আমরা এনট্রপির পরিবর্তনটা কিভাবে নির্ণয় করব। কোন ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে? যেমন সুপ্ত তাপ, মানে বরফ যখন গলে বা যে কোনো বস্তু যখন গলনাঙ্কে পৌঁছে তখন তাপ গ্রহণ করে যখন, তখন তাপমাত্রা সেটার গলনাঙ্কে স্থির থাকে, শুধু সুপ্ত তাপ গ্রহণ করে, এই ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে। তাহলে তাপমাত্রা স্থির থাকলে তখন আমরা এনট্রপির পরিবর্তন কিভাবে নির্ণয় করব সেটা সম্পর্কে প্রথমেই আমরা জেনে নিই, এবং এর সাথে সাথে আমরা একটা গাণিতিক উদাহরণ দেখব। তাহলে দেখো,
যেমন যেটা বললাম যে যদি গলনাঙ্কে তাপমাত্রা স্থির থাকে তখন কি হবে, বস্তুটা কঠিন থেকে তরলে রূপান্তরিত হবে। তখন যে তাপশক্তি গ্রহণ করবে সেই অবস্থাতে তার তাপমাত্রা গলনাঙ্কে স্থির থাকবে। তাহলে টিটা হবে গলনাঙ্কের তাপমাত্রা, অবশ্যই কেলভিন স্কেলে। আর ডিকিউটাকে আমরা তখন কি লিখবো, ডিকিউটাকে আমরা তখন লিখবো এম এল ভি এল এফ বাই টি। এখানে এল এফ কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, এল এফ হলো গলনের আপেক্ষিক সূত্রতা, গলনের আপেক্ষিক সূত্রতা। যেমন বরফের ক্ষেত্রে বরফ গলনের আপেক্ষিক সূত্রতা তোমাদের নিশ্চয় মনে আছে 336000 জুল পার কেজি। বরফ গলনের আপেক্ষিক সূত্রতা 336000 জুল পার কেজি, এটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতা। আর যদি তাপমাত্রা স্ফুটনাঙ্ক স্থির থাকে তখন সেখানে এল এফ এর জায়গায় এল ভি ব্যবহার করা হবে। তখন আমরা সূত্রটাকে এরকম ভাবে লিখবো এম এল ভি বাই টি। এল ভি হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতা। যেমন পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতা, এটার মান নির্দিষ্ট তোমরা হয়তো তোমাদের মনে আছে, এল ভি এর মান 2268,000 জুল পার কেজি। এলভি পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতা হলো কত, 2268,000 এত জুল পার কেজি। এই হচ্ছে যখন তাপমাত্রা স্থির থাকবে তখন সূত্রটাকে আমরা এভাবে কাজে লাগাবো। তো এরকম একটা গাণিতিক সমস্যা আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। তো তোমরা একটা প্রশ্ন লিখে নাও, ছোট প্রশ্ন, এবং সমাধানটাও ছোট হবে, আমরা লিখে নিই। আচ্ছা, কি বলা হলো যে 500 গ্রাম বরফকে তাপ দিয়ে তরল পানিতে পরিণত করা হলে এর এনট্রপি পরিবর্তন কিরূপ হবে, এটা বিশ্লেষণ করবো আর নির্ণয় করবো। তো এখানে যে পরিমাণ বরফ দেওয়া হয়েছে তার ভর 500 গ্রাম। কি কি দেওয়া আছে আমরা লিখে নিই। তো এখানে বরফের ভর m সমান 500 গ্রাম, বুঝতে পারছো এটাকে আমরা প্রথমে কেজিতে পরিণত করব, 0.5 কেজি। তারপরে বরফ গলনের আপেক্ষিক সূক্ষ্মতা LF সমান 336000 জুল পার কেজি। এনট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু হোয়াট। তাহলে যা যা দেওয়া আছে সেগুলো আমরা তুলে নিলাম। প্রথমে বরফের ভর m ইকুয়াল টু 500 গ্রাম, এটাকে আমরা কেজিতে পরিণত করলাম। বরফ গলনের আপেক্ষিক সূক্ষ্মতা LF 336000 জুল পার কেজি। আর এনট্রপির পরিবর্তন ds, এনট্রপির পরিবর্তন ds, এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখন দেখি সূত্রটা কিভাবে কাজে লাগানো যায়। আমরা জানি ds সমান dq বাই t। এখন এখানে অবশ্য আরেকটা রাশি লিখে নেওয়া দরকার, আমরা তাপমাত্রাটা লিখে নিই। তাপমাত্রা T হলো 273 কেলভিন, মানে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, যাকে কেলভিনে রূপান্তরিত করলে 273 কেলভিন হয়, সেটাও আমরা লিখে নিব, তাহলে সুবিধা হবে। তো dq এর পরিবর্তে আমরা কি লিখব, m l বাই t। আচ্ছা, এখন আমরা মান বসিয়ে দিই। 0.5 ইনটু LF এর মান আমরা একটু আগেই বলেছি, এই LF অর্থাৎ বরফ গলনের আপেক্ষিক সূত্রতা, এটার মান তোমরা মনে রাখবে, এখানে কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে না, তোমরা মনে রাখবে।
এলএফ হচ্ছে 336000 বাই 273। আচ্ছা, এটা কত হয় তোমরা হিসাব করে ফেলো, আমিও তোমাদের সাথে হিসাব করি। তাহলে 0.5 ইন্টু 336000 ডিভাইড বাই 273। আচ্ছা, এটা ভাগ করলে আসে 615.38 615.38 জুল পার কেলভিন। তাহলে এটা হচ্ছে এন্ট্রপি পরিবর্তন। এন্ট্রপি পরিবর্তন 615.38 জুল পার কেলভিন। আচ্ছা, এখানে যেটা আমি আগে বলেছিলাম যে এই ক্ষেত্রে ডিএস এটা হচ্ছে ধনাত্মক, তার মানে এই ক্ষেত্রে তাপ শক্তি সিস্টেম অর্থাৎ বরফ কর্তৃক গৃহীত হচ্ছে। যদি প্রক্রিয়াটা উল্টা হতো যে বরফ তরল পানি তাপ বর্জন করে বরফে রূপান্তরিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাপ বর্জন করতো, সেক্ষেত্রে আমরা এন্ট্রপি পরিবর্তন যেটা পেতাম সেটা হচ্ছে নেগেটিভ। তখন আমরা বুঝতে পারতাম যে সিস্টেম তাপ বর্জন করছে। আচ্ছা, তাহলে এটা হলো আমরা দেখলাম যখন তাপমাত্রা স্থির থাকে সেক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখলাম। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করব যখন তাপমাত্রার পরিবর্তন ঘটে। যেটা বলছি যে ধরা যাক কিছু পরিমাণ পানি দেওয়া হলো, যাকে আমরা কিছু পরিমাণ তাপ শক্তি দিলাম, ফলে পানি তাপ গ্রহণ করে তাপমাত্রা তার বেড়ে গেল বা তাপ বর্জন করে তার তাপমাত্রা কমে গেল। এইসব ক্ষেত্রে আমরা এন্ট্রপি পরিবর্তন কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখবো এখন। তো এটা আমি মুছে দিচ্ছি, আশা করছি তোমরা লিখে নিয়েছো। আচ্ছা, তাহলে যখন তাপমাত্রা পরিবর্তন ঘটবে তখন আমরা এন্ট্রপি পরিবর্তন কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো, আমরা ধরে নিই যে কিছু পরিমাণ বস্তু নেওয়া হলো যার ভর হলো এম, আর ওই বস্তুটার আপেক্ষিক তাপ সেটা হলো এস, আর তার তাপমাত্রা T1 হতে বৃদ্ধি পেয়ে T2 হলো। আমরা এরকম ধরে নিলাম যে আমরা কিছু পরিমাণ পদার্থ নিলাম বা বস্তু নিলাম যার ভর হচ্ছে এম, যার উপাদানের আপেক্ষিক তাপ হলো এস, এবং এই তাপ বস্তুটা কিছু পরিমাণ তাপ গ্রহণ করার ফলে তার তাপমাত্রা T1 থেকে বৃদ্ধি পেয়ে T2 হলো। এটা আমরা ধরে নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করব কিভাবে, দেখো ডিএস এন্ট্রপি পরিবর্তন সমান ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই টি। এই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হবে। এটা খেয়াল রাখবে যে যখন রাশিগুলো পরিবর্তনশীল ওখানে তাপমাত্রা যেমন স্থির ছিল আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই ক্ষেত্রে তো এই তাপমাত্রাটা পরিবর্তনশীল, সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে। এরকম রাশি আমরা আগেও ব্যবহার করেছি, পরেও আরো ব্যবহার করব, তোমরা দেখবে। তো পরিবর্তনশীল যখন তখন হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে। তো এখানে আমরা ডিকিউ এর পরিবর্তে কি লিখতে পারি, এম এস ডিটি বাই টি। এখানে তাপমাত্রা T1 থেকে T2 হবে, এখানেও আমরা লিমিটটা লিখে দেব T1 থেকে T2, অর্থাৎ শুরুতে তাপমাত্রা ছিল T1, শেষে তাপমাত্রা হলো T2। তো এমএস ডিটি এটা আসলে কিভাবে, এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে যে কোনো বস্তু কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ, এটা সূত্র হচ্ছে এমএস ইনটু তাপমাত্রা পরিবর্তন। তো তাপমাত্রা পরিবর্তনকে আমরা এখানে ডিটি দিয়ে প্রকাশ করছি, যেহেতু আমরা ইন্টিগ্রেশন দিয়ে করব এই জন্য ডিটি দিয়ে লিখছি আমরা এটাকে এমএস ডিটি বাই টি। আচ্ছা, এখন এখানে এম এবং এস এই দুটো হচ্ছে ধ্রুব রাশি, প্রথমেই এই দুটো বাইরে চলে আসবে, ডিএস সমান এম এস
বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি, লিমিট হচ্ছে t1 থেকে t2। এইখানে একটা সূত্র আছে, ইন্টিগ্রেশনের একটা সূত্র, তোমাদের সেটা আমি আলাদা করে লিখে দিই, এটা তোমার মনে রাখবে। সূত্রটা হলো এরকম, আমি এখানে আলাদা করে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম, dx বাই x, এটা ইন্টিগ্রেশন হচ্ছে ln x। ln সম্পর্কে তোমাদের আগেও বলেছি যে ln হচ্ছে ন্যাচারাল লগারিদম। আমরা কিন্তু লং করব না, অনেকে লং করে, আসলে লংটা ভুল। ln ln করতে হবে এভাবে ln। তো এখানে ln x, dx বাই x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x। ঠিক একইভাবে dt বাই t এর ইন্টিগ্রেশন হবে ln t। আচ্ছা, তাহলে এটা আমি এইভাবে লিখি, দেখো এই নিয়মে ms এটা হবে ln t। তো এখানে লিমিট হবে t1 থেকে t2, এটা হচ্ছে আমাদের লিমিট। তো এর নিচেটা মুছে দিই আমি, সূত্রটা আমি লিখেছিলাম। তো এখানে লিমিট হলো t1 থেকে t2। তো লিমিট বসানোর নিয়ম দেখো কিরকম, ms ln t এর পরিবর্তে প্রথমে বসাবো আপার লিমিট অর্থাৎ t2, ln t2 মাইনাস ln t1, ln আপার লিমিট মাইনাস ln লোয়ার লিমিট। এই হচ্ছে লিমিট বসানোর নিয়ম। তো এরপরে কি হচ্ছে, ms ln বলি আর log লগ বলি, দুইটা আসলে দুটেই লগ। লগের যে মূল সূত্রগুলো সেটা উভয় বেলাতেই প্রযোজ্য। তো তোমরা নিশ্চয়ই জানো যে লগের বেলাতে বিয়োগ থাকলে রাশিগুলো ভাগ হয়ে যায়, বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, ln t2 বাই t1 ds সমান, এই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। প্রথমটা আমরা যেটা শিখেছিলাম যে তাপমাত্রা যখন স্থির থাকে তখন সূত্র হচ্ছে ms, তখন সূত্র ছিল ds ইকুয়াল টু dq বাই t। এখন dq এর মান mlv বা mlf যেটাই হোক, t তাপমাত্রা ওখানে স্থির, আর এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে সূত্র হচ্ছে ds ইকুয়াল টু ms ln t2 বাই t1। এই হচ্ছে তাপমাত্রা যখন পরিবর্তন হয় তখন এনট্রপি বের করার জন্য আমাদের প্রয়োজনীয় সূত্র হচ্ছে এটা, ms ln t2 বাই t1। তো এই হচ্ছে এনট্রপি পরিবর্তন নির্ণয় সূত্র। তো এখন আমরা এই সূত্রকে কাজে লাগিয়ে কিভাবে একটা গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেটা আমরা দেখব। তো আশা করছি তোমরা তুলে নিয়েছো। আমরা তাহলে একটা গাণিতিক সমস্যা দেখি কিভাবে সমাধান করা যায়। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা লিখে নিই। কি বলা হচ্ছে যে 2 কেজি পানিকে তাপ দেওয়ায় তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস হতে বৃদ্ধি পেয়ে 67 ডিগ্রি সেলসিয়াস হলো। তাপ দেওয়ায় পানির তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হতে 67 ডিগ্রি সেলসিয়াস হলো, পানির এনট্রপি পরিবর্তন কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কি কি দেওয়া আছে সেগুলো আমরা তুলে নেই। আর কিছু কিছু রাশি যেগুলো আমাদের সবসময় জানা সেগুলো দেওয়া থাকে না সাধারণত। যেমন দেখো এখানে পানির আপেক্ষিক তাপ প্রয়োজন হবে আমাদের, পানির আপেক্ষিক তাপ দেওয়া নেই, কারণ পানির আপেক্ষিক তাপ কত সেটা আমরা জানি, সেই জন্য পানির আপেক্ষিক তাপের মানটা এখানে দেওয়া হয়নি। তো তাহলে আমরা কি কি দেওয়া আছে লিখে নিই। পানির ভর m সমান 2 কেজি, পানির ভর m সমান 2 কেজি। পানির আপেক্ষিক তাপ S সমান 4200, এটা তোমরা সবাই জানো, জুল পার কেজি পার কেলভিন।
পানির আদি তাপমাত্রা T1 হলো কত 273 প্লাস 17 কেলভিন 290 কেলভিন। পানির শেষ তাপমাত্রা T2 এটা হলো 273 প্লাস 67 কেলভিন। তাহলে এটা কত আসে 340 কেলভিন 340 কেলভিন। তাহলে এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু হোয়াট। আচ্ছা তাহলে কি কি দেওয়া আছে সেগুলো আমরা তুলে নিলাম। আগেই বলেছি দুই একটা রাশি এরকম থাকে যেগুলো দেওয়া থাকে না, আমাদের যেগুলো সচরাচর সবসময় লাগে আমরা ব্যবহার করি, এই জন্য মানগুলো দেওয়া থাকে না। যেমন পানির আপেক্ষিক তাপ এটা দেওয়া নেই, এটা আমরা জানি। আচ্ছা এখন আমরা সূত্রটা লিখি। আমরা জানি ds সমান ms ln t2 বাই t1। আচ্ছা এখানে খেয়াল করে দেখো, আমরা এই সূত্রটা যে ব্যবহার করবো কিভাবে বুঝলাম, কারণ হলো যে এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, যখনই তাপমাত্রার পরিবর্তন ঘটবে তখনই আমরা দ্বিতীয় সূত্রটা কাজে লাগাবো, এটা মনে রাখবে। আচ্ছা তাহলে এখন মান বসিয়ে দেওয়া নেই 2 ইন্টু 4200 ইন্টু ln t2 বাই t1। এখন t2 এর মান হলো 340 বাই t1 হলো 290। আচ্ছা তাহলে পুরোটা হিসাব করলেই আমরা পেয়ে যাব। তাহলে হিসাবটা করে ফেলি। কি কি দেওয়া আছে 2 ইন্টু 4200 ইন্টু ইন্টু ln 340 বাই 290। আচ্ছা তাহলে মোটামুটি এরকম আসে 1.949 ইন্টু 10 টু পাওয়ার 4। 1.949 ইন্টু 10 টু পাওয়ার 4 জুল পার কেলভিন। এই হচ্ছে এন্ট্রপি পরিবর্তন। তাহলে এইভাবে কোন একটা বস্তুকে তাপ দেওয়া হলে যদি তার তাপমাত্রা পরিবর্তন ঘটে তখন এই সূত্রটা আমরা কাজে লাগাতে পারি, যে এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করার জন্য তখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো। তো এখানে আমরা যেটা শিখলাম যে এন্ট্রপি পরিবর্তন দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে তাপমাত্রা স্থির রেখে, অর্থাৎ একটা বস্তুর তাপমাত্রা গলনাঙ্কে তাপমাত্রা স্থির থাকলো, আবার বস্তুর তাপমাত্রা স্ফুটনাঙ্কে তাপমাত্রা স্থির থাকলো, সেই ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন ডিকিউ সমান ডিএস, যেটা আমরা শিখেছিলাম কি ডিকিউ সমান ডিএস সমান ডিকিউ বাই টি। ডিকিউ এর পরিবর্তে এম এল এফ হতে পারে অথবা এম এল ভি হতে পারে, যে ক্ষেত্রে যেই মানে সমস্যাটা বলা হয়েছে তার উপর ভিত্তি করে আমরা লিখব। এটা একটা সূত্র। আর যখন একটা বস্তুকে তাপ দেওয়া হলে তার তাপমাত্রা পরিবর্তন ঘটবে, সেই ক্ষেত্রে আমরা সূত্রটা ব্যবহার করবো এটা ডিএস সমান এমএস ln t2 বাই t1। এম বস্তুটার ভর, এস বস্তুটার আপেক্ষিক তাপ, আর t2 t1 বস্তুটার আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা। অবশ্যই আমরা এই তাপমাত্রাটাকে কেলভিন স্কেলে নিয়ে যাব, এটা খেয়াল রাখতে হবে যে কেলভিন স্কেলে হিসাবটা হবে। আচ্ছা তো শিক্ষার্থীরা আমরা তাহলে আজকে যেটা নিয়ে আলোচনা করলাম, মূলত আজকে আমাদের যে আলোচনার মূল বিষয় যেটা হলো সেটা হচ্ছে কি যে এন্ট্রপি। এন্ট্রপি নিয়ে আমরা আলোচনা করলাম। এন্ট্রপি, এন্ট্রপি পরিবর্তন, এই সংক্রান্ত দু একটা গাণিতিক সমস্যা আমরা দেখলাম। এখন এন্ট্রপি সম্পর্কে আমরা আরো একটু ভালো করে আলোচনা করব। এন্ট্রপি বিভিন্নভাবে বিজ্ঞানীরা এন্ট্রপি নিয়ে সংজ্ঞায়িত করেছেন, এন্ট্রপি নিয়ে বিভিন্ন গবেষণা করেছেন। কাজেই এন্ট্রপি নিয়ে আসলে আলোচনা করলে অনেক কিছু বিষয় এখানে চলে আসে। কাজেই এন্ট্রপি সম্পর্কে আমরা আরেকটু আলোচনা করি। তো আমি এইটা মুছে দেই এবং এন্ট্রপি সম্পর্কে আরেকটু যে আলোচনা করব সেটা আমি তোমাদের বলছি।
আচ্ছা, তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি এখানে একটা চিত্র আঁকলাম। এটা কি তোমরা মোটামুটি একটু আঁচ করতে পারছো যে কি এঁকেছি আমি? আর এখানে একটা পিস্টন যুক্ত সিলিন্ডার, আগেও আমরা পিস্টন যুক্ত সিলিন্ডার নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখানে বিষয়টা কিরকম যে এর দেয়ালগুলো দেখো ডাবল দাগ দিয়েছি, তার মানে এটা এমন একটা পিস্টন যুক্ত সিলিন্ডার যার দেয়ালগুলো সব তাপ অন্তরক পদার্থ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? তাপ অন্তরক পদার্থ দিয়ে তৈরি, অর্থাৎ যার দেয়াল দিয়ে তাপের কোনো আদান প্রদান হয় না, ভিতর থেকে তাপ বাইরে যেতে পারে না বা বাইরে থেকে তাপ ভিতরে প্রবেশ করতে পারে না, এরকমই একটা দেয়াল দিয়ে তৈরি। এখন আমরা যদি এই সিস্টেমটাকে অর্থাৎ এই পিস্টনটাকে চেপে সংকুচিত করি, তাহলে কি হবে? ভিতরে তাপমাত্রা বেড়ে যাবে, কারণ সংকুচিত করলে গ্যাসের অণুসমূহের পারস্পরিক সংঘর্ষ বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু দেয়ালটা যদি তাপ অন্তরক পদার্থ দিয়ে তৈরি হয়, তাহলে তো আর তাপ বাইরে আসতে পারবে না, অর্থাৎ এটা কি প্রক্রিয়া হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে? আমরা যতই কোনো একটা সিস্টেমকে চেপে সংকুচিত করি, তাপমাত্রা বেড়ে যাক বা প্রসারিত করি, তাপমাত্রা কমে যাক, যাই হোক না কেন, সিস্টেম থেকে ভিতর থেকে তাপ কিন্তু বাইরে বেরোতে পারবে না বা বাইরে থেকে তাপ সিস্টেমের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে তাপ শক্তির পরিবর্তন ডি কিউ। এই ক্ষেত্রে ডিকিউ এটা হবে জিরো, তাপ শক্তির পরিবর্তন হবে না, ভিতর থেকে তাপ বাইরে বা বাইরে থেকে তাপ ভিতরে যাতায়াত হচ্ছে না। ফলে এই ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন ডিএস অর্থাৎ ডিকিউ বাই টি, এটা হবে জিরো। তাপমাত্রা যাই হোক না কেন, ডিকিউ যদি জিরো হয় তাহলে এটা ডিএস জিরো হয়ে যাচ্ছে। সেই জন্য বিজ্ঞানীরা এই যে এন্ট্রপিকে এভাবে সংজ্ঞায়িত করেছেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পদার্থের যে তাপীয় ধর্মটা স্থির থাকে, তাপীয় ধর্মের কোনো পরিবর্তন ঘটে নাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পদার্থের যে তাপীয় ধর্ম স্থির থাকে, সেটাকেই বলা হয় কি? এন্ট্রপি। এভাবে বিজ্ঞানীরা বলেছেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পদার্থের যে তাপীয় ধর্ম স্থির থাকে, তাকেই এন্ট্রপি বলা হয়। তাহলে আমরা এটাও বলতে পারি যে পদার্থের যে তাপীয় ধর্ম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে, সেটাই হচ্ছে এন্ট্রপি। এটা হচ্ছে এন্ট্রপি। আবার দেখো, আমরা একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাসীয় পদার্থ নিলাম এবং এটার মধ্যে কিছু তাপ শক্তি দিলাম। তো তাপ শক্তি দিলে তখন কি হবে? এই যে অণুগুলো, এই অণুগুলোর যে গতি, ছোটাছুটি চলাচল, সেটা আরো বেড়ে যাবে। ফলে সেই অণুগুলো তাদের যে শৃঙ্খল অবস্থা রয়েছে, কিছুটা তারা শৃঙ্খল অবস্থা রয়েছে, যে বেশি ধাক্কাধাক্কি করছে না, কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে তখন তাদের বিশৃঙ্খলতা আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ এদের পারস্পরিক সংঘর্ষ বেড়ে যাচ্ছে, ধাক্কাধাক্কি বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কথাটা এভাবে বলতে পারি যে পদার্থের যে তাপীয় ধর্মটা শৃঙ্খল অবস্থা থেকে বস্তুকে বিশৃঙ্খল অবস্থার দিকে ধাবিত করে, সেটাই হচ্ছে এন্ট্রপি। অর্থাৎ এন্ট্রপি হচ্ছে পদার্থের বিশৃঙ্খলার পরিমাপ। অর্থাৎ পদার্থের যে তাপীয় ধর্মের কারণে কোনো বস্তুর বিশৃঙ্খলা বেড়ে যায়, সেটাকেও আমরা এন্ট্রপি বলতে পারি। সেই জন্য বিজ্ঞানীরা এভাবে বলেছেন যে এন্ট্রপি হলো কোনো পদার্থের বিশৃঙ্খলার পরিমাপ। পদার্থের যে তাপীয় ধর্মটা পদার্থকে শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থার দিকে ধাবিত করে, সেটাই হচ্ছে এন্ট্রপি। তাহলে এরকম ভাবে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে এন্ট্রপি হলো পদার্থের বিশৃঙ্খলার পরিমাপ, ব্যাখ্যা করো। তখন আমরা কথাটা এভাবে লিখতে পারি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পদার্থের যে অণুসমূহ, তাদের মধ্যে যে শৃঙ্খলা বা বিশৃঙ্খলার যে পরিমাপ থাকে, তাপমাত্রা বৃদ্ধি করার ফলে অণুগুলোর কি হয়? ছুটাছুটি, গতি, পারস্পরিক ধাক্কা ইত্যাদি বেড়ে যায়, অর্থাৎ তাদের বিশৃঙ্খলার পরিমাপ আরো বেড়ে যায়। আর আমরা জানি যখনই কোনো বস্তু কিছু পরিমাণ তাপশক্তি গ্রহণ করে, এই সূত্র অনুযায়ী কিছু পরিমাণ তাপশক্তি গ্রহণ করবে, তখনই তার এন্ট্রপি বেড়ে যাবে। এন্ট্রপি বেড়ে যাওয়া মানে তাহলে কি? তাদের বিশৃঙ্খল অবস্থার পরিমাপটা বৃদ্ধি পাওয়া, অর্থাৎ পদার্থ শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থার দিকে ধাবিত হয় যখন বস্তুর এন্ট্রপি বেড়ে যায়। সেই জন্য আমরা বলতে পারি যে পদার্থের বিশৃঙ্খলার পরিমাপ হলো এন্ট্রপি। তাহলে এন্ট্রপিকে আমরা বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করতে পারি। মূলত সংজ্ঞাটা আমরা এভাবে সহজে বলতে পারি যে পদার্থের যে তাপীয় ধর্ম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে, তাকে বলা হয় এন্ট্রপি। আর এভাবে বলতে পারি যে কোনো বস্তুর তাপমাত্রার সাপেক্ষে তাপশক্তির যে পরিমাণ,
সেটা হলো এনট্রপি। আর পদার্থের এনট্রপি হচ্ছে পদার্থের বিশৃঙ্খলার পরিমাপ। অর্থাৎ এনট্রপি যত বৃদ্ধি পাবে পদার্থের শৃঙ্খল অবস্থা থেকে তা তত বেশি বিশৃঙ্খল অবস্থার দিকে ধাবিত হবে, এটা আমরা বলতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এনট্রপি। তো শিক্ষার্থীরা, আমরা তাপগতিবিদ্যা এটা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করেছিলাম গত গত ক্লাসে, আর আজকে এটারই একটা প্রয়োগ অর্থাৎ এনট্রপি। এনট্রপি নিয়েই একটা ব্যাপক আলোচনা রয়েছে, সেটা আমি আলোচনা করলাম তোমাদের। তো আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা, এই অধ্যায়ের যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। তো পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, প্রথম পত্র থেকে একটা অধ্যায় শুরু করব। তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায় আমি তোমাদের শেষ করেছি, গতিবিদ্যা অধ্যায়টাও শেষ করেছি। তাহলে চতুর্থ অধ্যায় অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ শক্তি ক্ষমতা, চতুর্থ অধ্যায় তোমরা দেখবে। চতুর্থ অধ্যায় হলো কাজ শক্তি ক্ষমতা, এই অধ্যায়টা আমরা পরবর্তী ক্লাসে শুরু করব। তো আশা করছি তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত অংশগ্রহণ করছো এবং ক্লাসে আমি যা পড়াচ্ছি তা বাসায় রীতিমতো অনুশীলন করছো। এগুলো যদি তোমরা নিয়মিত অনুশীলন করো তাহলে যে অধ্যায়গুলো আমি পড়িয়েছি সেগুলোতে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তোমাদের আগেও বলেছি যে বারবার তোমরা এই ক্লাসগুলো, পুরোনো ক্লাসগুলো তোমরা বারবার আবার দেখবে, অবসর সময় অবশ্যই দেখবে, কারণ ক্লাসগুলো তো তোমাদের গ্রুপে দেওয়াই থাকে। যখনই তোমাদের মনে হবে যে না এই অংশটা আমি বুঝতে পারছি না, তখনই তোমরা ক্লাসগুলো, পিছনের ক্লাসগুলো তোমরা দেখবে। তো শিক্ষার্থীরা, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হচ্ছে। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।